আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা মূলধন বাজেটিং অধ্যায় ক্লাস নাম্বার 6 আলোচনা করব। এই ক্লাস নাম্বার 6 আমরা আলোচনা করব যে অঙ্কের মধ্যে যদি এক স্যালভেজ ভ্যালু এবং ওয়ার্কিং ক্যাপিটাল দেয়া থাকে, পাশাপাশি একই অঙ্কের মধ্যে অনেকগুলো সূত্র সমাধান করার উপায় বলা থাকে বা সমাধান করতে বলা থাকে, তাহলে কিভাবে সমাধান করতে হয় আমরা দেখব। ক্যাশ ফ্লো অসমান এবং ট্যাক্স থাকা অবস্থায়। চলুন যা যাক। টিনা এন্টারপ্রাইজ ইজ কনসিডারিং এ নিউ প্রোডাক্ট লাইন। টিনা এন্টারপ্রাইজ একটা নতুন প্রোডাক্ট লাইনের কথা চিন্তা করছে। দ্য ডিটেলস অফ দ্য ইনভেস্টমেন্ট প্রপোজাল আর এস ফলোস। এই প্রজেক্টের ইনভেস্টমেন্ট প্রস্তাবগুলো নিম্নে দেওয়া আছে। কি দেওয়া আছে? যে ইনিশিয়াল ক্যাশ আউটলে দেওয়া আছে 1 লাখ টাকা, এটাই আমরা প্রাথমিক বিনিয়োগ করেছি। এরপর এস্টিমেটেড লাইফ 5 বছর, এস্টিমেটেড আয়ুষ্কাল হচ্ছে 5 বছর। স্ক্রুল ভ্যালু দেওয়া আছে, স্ক্রুল ভ্যালু আর সেলভেজ ভ্যালু একই বিষয়। এটা দেওয়া আছে 10,000 টাকা। ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়া আছে 20,000 টাকা। তাহলে আমাদের ইনিশিয়াল ক্যাশ আউটলে, যেটা আমরা সাধারণত কস্ট বা এনসিও নামে চিনি, এটা দেওয়া আছে 10,000 টাকা, 1 লাখ টাকা। এস্টিমেটেড লাইফ 5 বছর। স্ক্রুল ভ্যালু দেওয়া আছে বা সেলভেজ ভ্যালু দেওয়া আছে 10,000 টাকা এবং ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়া আছে 20,000 টাকা। এছাড়াও অঙ্কে দেওয়া আছে যে 5 বছরের ক্যাশ ফ্লো পাঁচটা। পাঁচটা ক্যাশ ফ্লো, প্রথম বছর লাভ করেছে 25,000 টাকা, পরের বছর লাভ করেছে 30,000, তারপরে বছর 32,000, তারপরে বছর 35,000, এরপরে 40,000, ধারাবাহিকভাবে পরিবর্তিত হয়েছে। এরপরে দ্য প্রজেক্ট কস্ট অফ ক্যাপিটাল 10%। কস্ট অফ ক্যাপিটাল মানে আমরা জানি ডিসকাউন্ট ফ্যাক্টর। এবং ট্যাক্স রেট 45%, এবং অঙ্কের জন্য ট্যাক্স রেট দেওয়া আছে 45%। ডেপ্রিসিয়েশন উইল বি স্ট্রেট লাইন বেসিস। ডেপ্রিসিয়েশন হবে স্ট্রেট লাইন পদ্ধতি অনুযায়ী। ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট, অর্থাৎ তোমাকে নির্ণয় করতে হবে 1 নম্বরে পেব্যাক পিরিয়ড, 2 নম্বরে এভারেজ রেট অফ রিটার্ন, এরপরে ROI রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এরপরে NPV দ্যাট মিনস নেট প্রেজেন্ট ভ্যালু, এরপরে হচ্ছে প্রফিট অ্যাবিলিটি ইন্ডেক্স অর্থাৎ হচ্ছে PI, এরপরে নিট প্রফিটেবিলিটি ইন্ডেক্স সংক্ষেপে NPI, এরপর ইন্টারনাল রেট অফ রিটার্ন সংক্ষেপে IRR। এই কয়টি কাজ আমাদের করতে হবে। তো আজকের অঙ্কের নতুনত্ব হচ্ছে অঙ্কের মধ্যে ট্যাক্স রেট দেওয়া আছে, ক্যাশ ফ্লো অসমান, এবং বাড়তি দুটো তথ্য দেওয়া আছে, একটা হচ্ছে সেলভেজ ভ্যালু এবং অপরটি হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল। তো সেলভেজ ভ্যালু এবং ওয়ার্কিং ক্যাপিটাল থাকলে অঙ্কে বেশ কিছু পরিবর্তন করতে হয় বা অঙ্ক সমাধানে বেশ কিছু পরিবর্তনের সম্মুখীন হতে হয়, সেটি আমরা সরাসরি দেখব। চলুন যাওয়া যাক। প্রথমে আমরা ডেপ্রিসিয়েশনটা নির্ণয় করবো। ডেপ্রিসিয়েশন হচ্ছে কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু ভাগ অ্যাসেট লাইফ। আজকে আমাদের অঙ্কের মধ্যে কস্ট দেওয়া আছে এবং সেলভেজ ভ্যালু দেওয়া আছে, তথা অ্যাসেট লাইফও দেওয়া আছে। সবগুলো আমরা বসিয়েছি, ক্যালকুলেশন করেছি, মান পেয়েছি 18,000 টাকা। এরপর আমাদের টেবিল ফর নেসেসারি ক্যালকুলেশন, এটি আমরা করব হচ্ছে এর আগে আমরা শিখেছি যে পিবিপি করতে 8টা কলামের প্রয়োজন হয়। 8টা কলাম আমরা যথারীতি আগের নিয়মেই করব। প্রথমে ইয়ার দেওয়া আছে, ইয়ার লিখলাম, এরপরে CFBT ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স দেওয়া আছে, সেটি আমরা লিখবো, অঙ্কেই দেওয়া ছিল। এরপর ডেপ্রিসিয়েশন যে আমরা ক্যালকুলেশন করেছি সেটি আমি বসিয়ে দিব। এরপর কলাম নাম্বার 2 থেকে 3 বাদ দিলে আমরা পাবো ইবিটি। ইবিটি আমরা বিয়োগ করে পেয়েছি। এরপর ইবিটি কলামের উপর ট্যাক্স বাদ দিব, ট্যাক্স বাদ দিলে আমরা পাবো হচ্ছে ইএটি। তো আমরা ইবিটি কলামটা যেভাবে পেয়েছি, 25,000 মাইনাস 18,000 7,000, 30,000 মাইনাস 18,000 সমান 12,000, এরপরে 32 মাইনাস 18,000 সমান সমান 14,000, এরপর 35 মাইনাস 18,000 সমান সমান 17,000, এরপর 40,000 মাইনাস 18,000 সমান সমান 22,000। একইভাবে এই কলামটা যে আমরা পেলাম, এই কলামটার উপর আমরা 45% ট্যাক্স কর্তন করব, অর্থাৎ 7,000 গুণন 45%। এটা করলে আমরা পাবো হচ্ছে 3150। এরপরে 12,000 গুণ 45% করলে পাবো 5400। এরপর 14,000 গুণ 45% করলে পাবো হচ্ছে 6,300। 17,000 গুণ 45% করলে আমরা পাবো 7,650। 22,000 গুণ 45% করলে আমরা পাবো 9,900। এরপর হচ্ছে ইবিটি থেকে ট্যাক্স বিয়োগ করবো আমরা, বিয়োগ করলে ইএটি পেয়ে যাব, অর্থাৎ কলাম নাম্বার 4 এবং 5 বাদ দিব, বাদ দিলে আমরা 6 নম্বর কলাম পেয়ে যাব। 6 নম্বর কলাম আমরা 7,000 থেকে 3,150 বাদ দিয়েছি, তাহলে থাকবে 3,850। 12,000 থেকে 5,400 বাদ দিলে 6,600। 14,000 থেকে 6,300 বাদ দিলে 7,700। 17,000 থেকে 7,650 বাদ দিলে 9,350। 22,000 থেকে 9,900 বাদ দিলে 12,100। এরপরে আমরা সিএপিটি কলামটা পাবো। এটা যথারীতি আগের নিয়মেই 6 নম্বর কলামের সাথে 3 নম্বর কলাম যোগ করব। যোগ করলে আমরা পাবো হচ্ছে 18 আর 3 21,850, 18 হচ্ছে 24,600, এরপর 18 আর 7 25,700, এবং 18 আর 9 27,350, 18,000 আর 12,100, 30,100। তো এই আমরা ক্রমযোজনটা আগের মতোই করবো। দ্যাট মিনস কিউমুলেটিভটা প্রথম টাকাটা ঠিকভাবে বসাবো, তারপর যে টাকাটা থাকবে সেটা যোগ করবো, অর্থাৎ 21,850 যোগ হচ্ছে 24,600, তাহলে আমরা পেয়ে যাবো 46,450। এর সাথে যদি আমরা 25,700 যোগ করি 72,150 পেয়ে যাব।
তার সাথে যদি আমরা 27,350 যোগ করি তাহলে পেয়ে যাবো 99,500। এরপর এরপরটা আমাদের খুব সতর্ক হতে হবে এইখানে, কারণ অঙ্কের মধ্যে সেলভেজ ভ্যালু ওয়ার্কিং ক্যাপিটাল দেয়াই ছিল। সেলভেজ ভ্যালু এবং ওয়ার্কিং ক্যাপিটাল যদি দেয়া থাকে তাহলে আমাদের যে কাজটা বাড়তি করে করতে হবে, অর্থাৎ শেষ বছরের সারিতে আমরা লিখবো, যে কোনো একটা জায়গায় লিখবো এসভি এবং ডাব্লিউসি, এসভি যোগ ডাব্লিউসি, অর্থাৎ সেলভেজ ভ্যালু প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল। সেলভেজ ভ্যালু টাকা ছিল 10,000, ওয়ার্কিং ক্যাপিটাল টাকা অঙ্কে ছিল 20,000। 10 আর 20 যোগ করলে আমরা পেয়ে যাবো 30,000। এই 30,000 টাকাটা আমরা শেষ বছরের সারিতে বসিয়ে দিব। অর্থাৎ এই 30,100-র সাথে এটাও কিন্তু একটা ব্যালেন্স, অর্থাৎ আমরা পঞ্চম বছরে মোট 60,100 কাউন্ট করব। 60,100 কাউন্ট করলে 99 সাথে যদি 99,500-এর সাথে যদি আমরা 60,100 যোগ করি 1,59,600 হবে। 1,59,600 টাকা বসবে। অর্থাৎ এটি হচ্ছে আমাদের মূলত টেবিল। এরপর আমরা দুটি কলাম বাড়তি কাজ করব, কারণ অঙ্কের মধ্যে এনপিভি, পিআই, এনপিআই তিনটির যে কোনো একটি সূত্র যদি চাওয়া হয় তাহলে দুটি কলাম বাড়তি অবশ্যই করতে হবে। একটা হচ্ছে ডিসকাউন্ট ফ্যাক্টর এবং আরেকটা হচ্ছে পিভি। তো ডিসকাউন্ট ফ্যাক্টর অঙ্কে আমাদের সাধারণত 10% দেয়া থাকে। 10% আমরা মানটা লিখতে পারি যে 1/1.10 পাওয়ার 1 করলে এটা পেয়ে যাব, 1/1.10 পাওয়ার 2 করলে দ্বিতীয়টা পাবো, 1/1.10 পাওয়ার 3 করলে আমরা পেয়ে যাবো 0.751, 1/1.10 পাওয়ার 4 করলে এটা পাবে, এবং পাওয়ার 5 করলে পঞ্চম বছরটা পেয়ে যাব। এরপরে যে ডিসকাউন্ট ফ্যাক্টর কলামটা আমরা গুণ করব সিএফ এটি কলামের সাথে। তো সিএফ এটি কলামের সাথে যখন আমরা গুণ করব তখন আমরা 21,850 গুণন 0.909 করলে 19,862, 24,600 গুণন 0.826 করলে পাবো 20,320, তারপর 25,700 গুণন হচ্ছে 0.751 করলে 19,301, 27,350 এর সাথে 0.683 গুণ করলে আমরা পেয়ে যাবো 18,680। এরপর 30,100-এর সাথে আমরা যদি 0.621 গুণ করি পেয়ে যাবো 18,692। এরপর 30,000-এর সাথে যদি আমরা 0.621 ক্যালকুলেট করি তাহলে পেয়ে যাবো 18,630। এরপর সব কলাম যদি আমরা যোগ করি, এই কলামটা যোগ করলে পেয়ে যাবো 1,15,485। এর সাথে আমরা আরেকটা কাজ করে নিব, সেটা হচ্ছে ইএটি। ইএটি যোগফল তখনই করতে হয় যখনই অঙ্কের মধ্যে এআরআর এবং পিআরওআই, এআরআর এবং আরওআই এই দুটো সূত্র চাওয়া হয় তখন ইএটি কলামটা আমাদের যোগ করতে হয়। তো আমরা এই ছিল আমাদের টেবিল। 10টা কলাম করলে আমরা মূলত আইআরআর বাদে সবগুলো সূত্রের সমাধান পেয়ে যাব। চলুন দেখা যাক। প্রথমে আমরা পিবিপি দেখতে পাচ্ছি। পিবিপি হচ্ছে এ প্লাস এনসিও মাইনাস সি ডিভাইডেড বাই ডি। আমাদের জানি যে এনসিওর মধ্যে এনসিও আমাদের নর্মালি অঙ্কে কস্ট প্রাইসটা হয়। তো আজকের অঙ্কে যেহেতু ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়া ছিল, ওয়ার্কিং ক্যাপিটাল থাকলে এনসিওর মান স্বাভাবিকভাবে আগের কস্ট প্রাইসটা হবে না। ওয়ার্কিং এনসিও বের করতে হবে হচ্ছে কস্ট প্রাইসের সাথে ওয়ার্কিং ক্যাপিটাল যোগ করার মাধ্যমে। তো আমাদের অঙ্কে কস্ট প্রাইস দেওয়া ছিল 1,00,000 টাকা এবং ওয়ার্কিং ক্যাপিটাল ছিল 20,000 টাকা, যোগ করলে আমরা পেয়ে যাবো 1,20,000। তো শিক্ষার্থীদের খেয়াল রাখতে হবে যে যখনই অঙ্কের মধ্যে ওয়ার্কিং ক্যাপিটাল থাকবে তখনই এনসিওর মানটা বের করতে হবে কস্ট প্রাইসের সাথে ওয়ার্কিং ক্যাপিটাল যোগ করার মাধ্যমে। তো সেটি আমরা করে পেলাম 1,20,000। এরপর সির মান হচ্ছে 1,20,000 চেয়ে কম হতে হবে, কম মান আমরা দেখতে পাচ্ছি 99,500। এরপর ডি হচ্ছে 30,100 আর 30,000, দুটো মান যেহেতু একত্রে আছে দুটোকে আমরা যোগ করে একবারই প্রকাশ করবো 60,100। এরপর হচ্ছে সি যে সোজায় থাকবে অর্থাৎ যে সারিতে থাকবে বছর সেই সারিতেই পাওয়া যাবে। এ হচ্ছে বছর, এর মান আমরা 4 লিখলাম। এরপর সূত্রে মান বসিয়ে ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 4.34 ইয়ার্স। এটি হচ্ছে পিবিপি এর উত্তর। তো চলো পরবর্তী সূত্রগুলো আমরা দেখি। পরবর্তী সূত্রগুলো আমরা জানি যে চাওয়া হয়েছিল এআরআর। এআরআর হচ্ছে এভারেজ সিএটি ভাগ এভারেজ ইনভেস্টমেন্ট। তো যেহেতু অঙ্কের মধ্যে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল সেলভেজ ভ্যালু দেয়াই ছিল সেহেতু আমাদের বেশ কিছু পরিবর্তন আসবে। প্রথমে এভারেজ সিএটি আমাদের সূত্র টোটাল ইএটি ভাগ টোটাল ইয়ার। ইএটি কলামটা আমরা যোগ করে পেয়েছিলাম, অর্থাৎ 6 নাম্বার কলামটা যোগ করে পেয়েছিলাম 39,600, সেটাকে ভাগ করবো 5 দিয়ে, তাহলে আমরা পেয়ে যাবো 7,920। এরপর হচ্ছে এভারেজ ইনভেস্টমেন্ট, এটি নতুন যেহেতু অঙ্কের মধ্যে ওয়ার্কিং ক্যাপিটাল ডাব্লিউসি অর্থাৎ সেলভেজ ভ্যালু দেয়া আছে, সুতরাং এই ইনভেস্টমেন্ট এভারেজ ইনভেস্টমেন্ট সূত্র পরিবর্তন হবে। সূত্র হবে সেলভেজ ভ্যালু প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল প্লাস কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু ভাগ 2। তো আমরা সূত্রে যদি মান বসিয়ে দিই, সেলভেজ ভ্যালু মান 10,000, ওয়ার্কিং ক্যাপিটাল মান 20,000, কস্ট মান হচ্ছে 1,00,000 অর্থাৎ অঙ্কে যে ইনিশিয়াল আউটলে ছিল সেটা, এবং এসভি 10,000 সেলভেজ ভ্যালু আমরা ক্যালকুলেট করলে পেয়ে যাবো 75,000। আমরা সূত্রের মধ্যে মান বসিয়ে ক্যালকুলেট করলে পাবো 10.56%। এটি হচ্ছে এআরআর এর উত্তর।
এরপর আর ওয়াই এভারেজ সিএটি আগের নিয়মে আমরা আগের মানটাই তুলে নিয়ে আসবো। এবং এনসিও আমরা জানি যে যখন অঙ্কের মধ্যে ওয়ার্কিং ক্যাপিটাল থাকবে তখন কস্ট এর সাথে ওয়ার্কিং ক্যাপিটাল মানটা যোগ করে এনসিও বের করতে হয়। এনসিও আমরা বের করলাম 1,20,000, সেটি বসিয়ে দিলাম, ক্যালকুলেট করলে পেয়ে যাব 6.60%। এটি হচ্ছে আরওআই এর উত্তর। এরপর পিবিআর সূত্র সহজ, 1/পিবিপি। পিবিপির মান আমরা একটু আগে পেয়েছিলাম 4.34 ইয়ার্স, আমরা সেটি বসিয়ে দেবো এবং ভাগ করলে পেয়ে যাব 23.04%। এরপরে এনপিভি আমরা নির্ণয় করবো। এনপিভির জন্য আমাদের টিপিভি যোগফল প্রয়োজন হয়। টিপিভি অর্থাৎ হচ্ছে পিভি কলামটা যোগ করতে প্রয়োজন হয়। তো আমরা পিভি কলামটা যোগ করেছিলাম, যোগ করলে পেয়ে গেছি 1,15,485। এর সাথে এনসিওটা আমরা জানি যে 1,20,000, যেহেতু ওয়ার্কিং ক্যাপিটাল ছিল, সুতরাং দুটি যোগফল। আমরা এখন টিপিভির মান বসাবো এবং এনসিওর মান বসাবো, বিয়োগ করলে যা পাবো সেটি হচ্ছে এনপিভি এর উত্তর। এরপর পিআই টিপিভি কে আমরা এনসিও দিয়ে ভাগ করবো, টিপিভির মান বসালাম, এনসিওর মান বসালাম, গুণ করলে আমরা পেয়ে যাব, সরি ভাগ করলে পেয়ে যাব হচ্ছে 96.24%। এরপর এনপিআই সূত্র হচ্ছে পিআই মাইনাস 100%। পিআই এর মান আমরা বসালাম এবং 100% বিয়োগ করলাম, বিয়োগ করলে পাওয়া যাবে -3.76%। এখন আমাদের বাকি রয়েছে আইআরআর করার জন্য আমাদের আলাদা টেবিল করতে হবে। টেবিল করার জন্য 6টি কলাম প্রয়োজন এবং 2টি ডিসকাউন্ট ফ্যাক্টর প্রয়োজন, 2টি পিভি কলাম প্রয়োজন। তো আমাদের প্রথমে আমরা 6টি কলাম তৈরি করব। 6টি কলামের মধ্যে যা 4টি কলাম আমাদের আগের স্টক থেকেই আসবে। এটা হচ্ছে কলাম নাম্বার 1 ছিল, এটা হচ্ছে কলাম নাম্বার আমাদের 7 ছিল সিএফএটি। এরপর ডিসকাউন্ট ফ্যাক্টরটা আমরা আগের কলাম থেকে নিয়ে আসব। এরপর পিভি কলামটা আমরা আগের কলাম থেকে আগের স্টক থেকে নিয়ে আসব। তো এই 4টা কলাম আমাদের পূর্বের স্টক থেকে নিয়ে আসব। নিয়ে আসার পর আমাদের নতুন ডিসকাউন্ট ফ্যাক্টরটা নিব। সেটা হচ্ছে নেওয়ার সময় খেয়াল করতে হবে যে আমাদের যেখানে প্রথমে টিপিভি ভ্যালু আসছে, টিপিভি থেকে আমরা যদি এনসিও 1,20,000 বিয়োগ করি তাহলে দেখতে পাচ্ছি যে টিপিভি থেকে এনসিও বিয়োগ করলে মাইনাস ব্যালেন্স আসে, অর্থাৎ মাইনাস আসলে পার্সেন্টেজ রেট যা থাকবে তার চেয়ে কমিয়ে দিতে হবে। আর যদি টিপিভি থেকে এনসিও বাদ দেওয়ার পর যদি প্লাস ভ্যালু আসে তাহলে পার্সেন্টেজ রেট যা থাকবে তার চেয়ে বাড়িয়ে দিতে হবে। তো আমরা যেহেতু এখন দেখতে পাচ্ছি যে টিপিভির মান 1,15,485 আছে, সেখান থেকে এনসিও বাদ দেওয়ার পরে আমরা নেগেটিভ ভ্যালু পাবো, সেজন্য আমাদের যে পার্সেন্টেজ রেটটা আছে ডিসকাউন্ট ফ্যাক্টরের তার চেয়ে আমরা পার্সেন্টেজ রেটটা কমিয়ে দিব। যেহেতু এখানে মাইনাস ব্যালেন্স আসবে, সুতরাং আমরা কমিয়ে দিব। কমানোর পর আমরা আনুমানিক 5 বা 6 আমরা ধরে নিতে পারি যে কোনো একটা। আমরা 3ও লিখতে পারি, 4ও লিখতে পারি, অ্যাজ ইউর উইশ। আমাদের 5% আমরা নিলাম, নেওয়ার পরে 5%-এর মান বের করেছি। 1/1.05 পাওয়ার 1 করলে এটা আসবে, 1/1.05 পাওয়ার 2 করলে এটা আসবে, 1/1.05 পাওয়ার 3 করলে এটা। এভাবে আমরা মানগুলো বের করেছি। এরপর ডিসকাউন্ট ফ্যাক্টর গুণ করতে হয় যথারীতি সিএফএটি কলামের সাথে। সিএফএটি কলামের সাথে আমরা যখন গুণ করব, আমরা যখন গুণ করছি তখন পেয়ে যাব এই যে সর্বশেষ কলাম পিভি কলামটা আমরা পাচ্ছি হলো সিএফএটির সাথে ডিসকাউন্ট ফ্যাক্টর গুণ করার মাধ্যমে। তো আমরা গুণ করলে আমরা এই ভ্যালুগুলো পেয়ে যাব। ভ্যালুগুলোকে পাওয়ার পর আমরা যোগ করব, যোগ করলে দেখতে পাচ্ছি 1,34,945, যেটা এনসিওর চেয়ে বড়, এবং বিয়োগ করলে প্লাস ভ্যালু আসবে। তো আমাদের আয়ের করার কন্ডিশন হচ্ছে দুটো ডিসকাউন্ট ফ্যাক্টর প্রয়োজন হয়, যার মধ্যে একটা 10, আমরা অপরটা 5 নিয়েছিলাম, এবং 2টি এনপিভির প্রয়োজন হবে, যার মধ্যে একটা হতে হবে নেগেটিভ, অপরটি হতে হবে পজিটিভ। চলুন আমরা আইআরআর সমাধান করি। এনপিভির প্রয়োজন হয়, তো 2টি ডিসকাউন্ট ফ্যাক্টরের মধ্যে একটি হচ্ছে 10%, অপরটি আমরা নিয়েছিলাম 5%। কেউ 6 নিবে, কেউ 4 নিবে, সবারটাই হয়ে যাবে, সমস্যা নাই। একটা ভ্যালু প্লাস, অপরটি মাইনাস আসলেই হবে। তো আমরা টিপিভি থেকে আমরা এ হচ্ছে লোয়ার ডিসকাউন্ট রেট, বি হচ্ছে হায়ার ডিসকাউন্ট রেট, এবং আমরা এবির মান বসাবো। পাশাপাশি সি হচ্ছে এনপিভি প্লাস ভ্যালু হতে হবে। প্লাস ভ্যালু হতে গেলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে টিপিভি 1,34,945, সেখান থেকে যদি আমরা এনসিও বাদ দিই সেটা প্লাস ভ্যালু। প্লাস ভ্যালু সবসময় সির মান হয়। এবং এই যে অপোজিট পাশে যে আমরা দেখতে পাচ্ছি টিপিভি 1,15,485, সেখান থেকে যদি আমরা এনসিও বাদ দিই তাহলে মাইনাস ভ্যালু আসবে। মাইনাস ভ্যালু হবে ডির মান। তো আমরা সির মান, ডির মান, সি মনে রাখার বুদ্ধি হচ্ছে যে প্লাস ভ্যালু হতে হবে আর ডি হচ্ছে মাইনাস ভ্যালু হতে হবে, কারণ এখানে ডির সামনে মাইনাস আছে। সেই দিক দিয়ে খেয়াল রাখলেই হবে যে ডি এর সামনে মাইনাস থাকলে ডি মাইনাস ভ্যালুটাই হয়, আর সির সামনে ধনাত্মক চিহ্ন, দ্যাট মিনস সি হচ্ছে পজিটিভ ভ্যালু, অর্থাৎ প্লাস চিহ্নযুক্ত সংখ্যা। তো আমরা সির মান, ডির মান এবং এবি বসানোর পরে যে মানটা পেয়ে যাব ক্যালকুলেশন করলে, সেটাই হবে আইআরআর প্রশ্নের উত্তর। তো ভিডিওটা বারবার প্লে করে এবং পজ করে করে আপনি প্রয়োজনে আপনারা ভিডিওটা বারবার দেখবেন। দেখার পরে কোথাও প্রশ্ন থাকলে কমেন্টস বক্সে লিখবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, অঙ্কগুলো প্র্যাকটিস করবেন এবং বই থেকে পর্যাপ্ত অঙ্ক প্র্যাকটিস করবেন। আল্লাহ হাফেজ।